দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে। এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি দশানী নদী সংলগ্ন একটি উর্বর ভূমি বলা যেতে পারে, বা এই অঞ্চলটি নদী সংলগ্ন হওয়ার কারণে বেশ উর্বর। এবং আমার ঠিক পেছনেই রয়েছে একটি পলিশ শেড নার্সারি। আমাদের কৃষি উদ্যোক্তা তানভীর ভাই থাকবেন আজকে সাথে, এবং ভাইয়ের কাছে থেকে আমরা জানবো যে কেন তিনি পলিশ শেড নার্সারির দিকে আগ্রহী হয়ে ওঠেন এবং কেন তিনি এই বিশাল একটা জায়গা জুড়ে পলিশ শেড নার্সারি করেছেন এবং কিভাবে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, লাভবান কিভাবে হচ্ছেন, তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আমি নুসরাত জাহান, সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। থাকুন আমার সাথেই, চলুন আমরা যাই ভেতরে এবং দেখি যে কিভাবে কাজগুলো করা হচ্ছে। দর্শক, নার্সারি উদ্যোক্তা তানভীর ভাই এই মুহূর্তে আমার সাথে আছেন এবং আমরা পলিশ শেডের মধ্যে আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা, ভালো তো আছি, কিন্তু আপনার নার্সারির নাম THL, এটার ফুল মিনিং কি? আচ্ছা, THL নামটা গ্রহণ করা হয়েছে, আমার মেয়ের নাম তাসনিম, আমার টি হচ্ছে আমার নাম এবং আমার মেয়ের নামে, আর এইচ হচ্ছে আমার ছেলের নামে হুজাইফা, আর এল হচ্ছে আমার ওয়াইফের নামে। ভাবিকে একদম লাস্টে পাঠিয়ে দিয়েছেন না, একদম সাইড করে দিয়েছেন, বুঝলাম। আচ্ছা, যাই হোক, পরিবারের সবাইকে নিয়ে নামকরণটা করেছেন, শুনে ভালো লাগলো যে আপনার পরিবারের প্রত্যেকেই আপনার প্রতিষ্ঠানের অংশ হিসেবে আছে। তো ভাইয়া, এখানে আমি অনেক ধরনের চারা দেখতে পাচ্ছি, কি কি ধরনের চারা আছে? আমার কাছে সবজির জগতের মোটামুটি সব সবজির চারাই থাকে, সিজনাল সব সবজির চারা আমরা উৎপাদন করে থাকি, যেমন মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁপে। আমরা এখন উল্লেখযোগ্য জাত হচ্ছে আমাদের এখন এই নার্সারিতে আছে বেগুন, পেঁপে আর হচ্ছে আপনার মরিচ। ভাইয়া, আমি যত দিকেই তাকাচ্ছি বেশি আমার কাছে মরিচের চারাগুলোই চোখে পড়ছে। কি কি জাতের মরিচের চারা? আমার কাছে মরিচের চারা হচ্ছে অস্থির ওয়ান আছে, এয়ার মালিক সিড। জি, অস্থির ওয়ান। এটার নাম অস্থির ওয়ান কিভাবে? মানে এয়ার মালিক সিডে অনেক ঝাল। জি জি, এটা সর্বোচ্চ চাহিদা এবং সর্বোচ্চ ধরন আর কি, মরিচটা প্রচুর পরিমাণে ধরে। আচ্ছা, তো অস্থিরের পরে আর কি কি আছে? আচ্ছা, অস্থির ওয়ান আছে, আর হচ্ছে কিং হট আছে, কিং হট 1102, তারপর হচ্ছে বিজলি প্লাস 2020 আছে, নাগা ফায়ার প্লাস আছে, সান ফায়ার আছে, আরো বিভিন্ন জাত সামনে সিজন আসতেছে। আমরা আচ্ছা, কোন জাতটা সবথেকে বেশি চাহিদা? অস্থির ওয়ানটাই সবচেয়ে বেশি চাহিদা। অস্থির ওয়ান, কিং হট, এই দুইটা আর সুপার হট, এই তিনটা বর্তমানে চাহিদা বেশি, কারণ হচ্ছে এই তিনটা হচ্ছে গাঢ় সবুজ। অস্থির ওয়ানের কি ফলন অনেক বেশি হয়? জি, ফলন অনেক বেশি এবং কি লং লাস্টিং, মানে গাছের যে উইল্টিং হয়, এই অস্থির ওয়ানের উইল্টিংটা খুবই কম। ভাইয়া, যে ট্রে গুলো আছে প্রত্যেকটি ট্রেতে কয়টি করে চারা আছে? আমাদের 128 সেলের চারাটাই বেশি আমাদের। একটু এটা দিকে 128 সেল, হয়তো বা 120 বা 125 হতে পারে, অনেক সময় জার্মিনেশন যদি কম হয় 100 হতে পারে। একটা দুটো দেখছি ফাঁকা, এগুলোকে বীজ থেকে চারা গজায়নি। একটা একটু উঠিয়ে দেখতে চাই। আচ্ছা, এখানে পুরো একদম শেকড়গুলো দেখা যাচ্ছে। জি জি জি। তো এই যে গাছটা এভাবে কি আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায়? জি জি, এইভাবে অনেকে আমাদের কাছে সহ নিয়ে যাচ্ছে না না না, আমরা উঠাই দেই। এই চারাটার বয়স কতদিন? এটা বয়স হচ্ছে আজকে 32 দিন বয়স। 32 দিন। তো এই চারাটা কি এখন কোনো জমিতে লাগানোর উপযোগী হয়েছে কিনা, বয়স্ক হয়েছে? জি জি, উপযুক্ত হয়েছে। আমরা 32 থেকে 40 এর মধ্যে আমরা বিক্রি করে থাকি। ট্রেটা কিভাবে প্রস্তুত করা হয় এটা আপনার মুখে একটু শুনবো। ট্রেটা হচ্ছে আমরা প্রথমে কোকোপিট প্রস্তুতের পরে আমরা ট্রেটা ভরে দেখাই, তারপর হচ্ছে অন্য একটা ট্রে দিয়ে আমরা চাপ দেই, দেওয়ার পরে ওখানে বীজ দেওয়া হয়। বীজ দেওয়ার পরে আবার কোকোপিট নিয়ে আমরা সমান করে আমরা একটা সিস্টেম আছে ওখানে রেখে দিই। ঢেকে দেন? জি জি। ঢেকে দেওয়ার পরে কি এই ট্রেগুলোকে রেস্টে রাখতে হয়? জি জি জি, একবারে কালো কাগজ দিয়ে আমরা এটা ঢেকে রাখি এক জায়গায়, মানে যাতে ওইখান থেকে যখন জার্মিনেশন হয়ে বাইরে হয় তখন আমরা এখানে ছড়াই দিই। কালো কাগজ বলতে কি? কালো পলিথিন পেপার দিয়ে আপনারা ঢেকে দিচ্ছেন, মানে একদমই বায়ুরোধক একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। তো যাতে কোকোপিটটা শুকায় না যায় কালো পলির কারণে, কারণ ছায়া দিয়ে রাখবে, ভেজা থাকে আর জি, আর বাতাস এবং কি বায়ু চলাচলের না কারণে বীজ তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়। এই চারা গাছগুলো 30 থেকে 32 দিনের মধ্যেই রোপণযোগ্য হয়, এটাই তো আপনি বলছিলেন। তো এই সময়সীমার মধ্যে কি সবগুলো বিক্রি হয়ে যায়? না, এগুলো আসলে সেদিন থেকে রোপণযোগ্য শুরু,
হ্যাঁ। আসলে এটা আমরা 50 দিন পর্যন্ত আর কি রাখতে পারি। এই চারা গাছগুলো যে এই যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি সব কি সেল করতে পারেন, সব সেল হয়ে জি যায়? ইনশাআল্লাহ, মোটামুটি অনেকেই অর্ডার দিয়ে রাখে, তারপর হচ্ছে রানিং থাকে, অনেকেই আমাদের অনলাইনে একটা পেজ মানে এবং আগাম ইউটিউব অর্ডার চ্যানেল করে রাখে। জি জি, আমার ইয়েতে আগাম অর্ডার করে রাখে এবং আচ্ছা। কৃষকরা অনেকেই আমার যেগুলো জামালপুর এবং শেরপুরের যে কৃষকগুলো আছে এরা সরাসরি চলে আসে যে ভাই চারা আছে কিনা, মানে এটা একটা রিস্ক নেই অনেক সময়। তানভীর ভাই, আমরা তো কিছু এখানে তো কিছু চারা দেখলাম, আরো তো আপনার অনেকগুলো জি, জি, শেড জি, রয়েছে, জি, চলুন জি। আমরা ওই জায়গাগুলোতে আচ্ছা। যাই, আরো যেই জাতগুলো আছে সেগুলো দেখবো। আসেন। আচ্ছা, আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এই চারাগুলো কি একটু ছোট? কতদিন বয়স জি হয়েছে? এগুলো 25 দিন বয়স। আচ্ছা, এগুলো কি জাতের? এটা হচ্ছে নাগা প্লাস। নাগা প্লাস, Plus, জি। শুনেই মনে হচ্ছে অনেক ঝাল। এটা কি জি, অনেক জি, বেশি জি, ঝাল হয়? জি জি, অনেক বেশি ঝাল। তো কৃষক ভাই যারা আপনার কাছে থেকে চারা ক্রয় করে নিয়ে যান, তারা কি মোটামুটি সন্তুষ্ট আপনার কাছ জি থেকে চারা ইনশাআল্লাহ, ক্রয় আমাদের করে? একটা কৃষক যেখানে চারা নিছে নেয়ার পর ওর ভালো হচ্ছে, ও দেখে আরো 10 জন কৃষক আমাদের সাথে যোগাযোগ করতেছে যে না আমরা আর নিজেরা চারা করব না, নার্সারিতে কিনবো। কারণ হচ্ছে নার্সারি চারাগুলো মারা যায় কম, আবার আমরা তো বীজটা শোধন করি, শোধন করার পরে আমরা কোকোপিট শোধন করা, আমাদের এই মাটিবাহিত যে একটা রোগ আছে এটা কিন্তু এই কোকোপিটের চারার মধ্যে নাই। আচ্ছা, কোকোপিটের চারাগুলো উৎকৃষ্ট মানের হয় এবং আপনি যেটা বলছিলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বেশি থাকে। জি, জি। কোকোপিটটা আপনারা কি নিজেরাই তৈরি করছেন? এবং আমি একটা জায়গাতে দেখলামও যে আপনারা বোধহয় নিজেরাই তৈরি করছেন। জি জি, আমরা কোকোপিট কিভাবে করছেন? এটা হচ্ছে আমাদের যে কোকোপিটের মূল উপাদান হচ্ছে আমাদের নারকেলের যে ছোবড়া। ডাস্টটা আর কি, সোবরা থেকে যে ডাস্ট তৈরি করা হয়, ওই ডাস্টটা আমরা কানেক্ট করি, করার পরে সেটা আমরা আগে 7 দিন ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে সেটাতে যে লবণের পরিমাণ থাকে, আমরা জানি যে নারকেলের পানি হচ্ছে লবণাক্ত, ওখানে লবণের পরিমাণটা বেশি থাকাতে ওটা আমরা 2 থেকে 3 বার আমরা ধুতো করি, আচ্ছা। যাতে লবণের পরিমাণটা বাইরে হয়ে কমে যায়। যায়। জি, কমে যায়। তারপরে সেটা নিয়ে আমরা জৈবর সাথে মিক্সড করি, মিক্সড করার সময় বিভিন্ন উপাদান দিয়ে আমরা কোকোপিটটা তৈরি করি। সেক্ষেত্রে কোনো ভার্মি কম্পোস্ট কি ব্যবহার জি, করা ভার্মি হয়? কম্পোস্টে আমাদের মানে ওইখানে হচ্ছে আপনার নারকেলের ডাস্ট আর এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই দুইটা মূল উপাদান কোকোপিটের। তো এই যে বিভিন্ন টাইপের যে চারাগুলো, তো আপনার প্রত্যেক মাসে আসলে আমি যদি সেলের একটা হিসাব করি, কি কি পরিমাণ চারা আপনি এখান থেকে সেল করেন? আসলে আমরা তো চারা উৎপাদন করে থাকি, বর্তমানে আমরা চারা উৎপাদন করছি প্রায় 2 লাখের কাছাকাছি এখন আছে, মানে আমরা ট্রেতে দেওয়া হচ্ছে, জি। সামনে আরো 5-7 লাখ আমরা ট্রেতে দিব আর কি। এটা হচ্ছে সিজনাল একটা ব্যবসা, আবার অফ সিজনাল। এই এতদিন অফ সিজন ছিল, কিন্তু এখন মোটামুটি সিজনের কাছাকাছি অনেক যাদের আর কি বন্যা কবলিত এলাকা ছাড়া ওরা লাগানো শুরু করছে। মোটামুটি আমার এভারেজে প্রতি মাসে হয়তো বা 50 থেকে 1 লাখ চারা আমরা মানে অফ সিজনে বিক্রি করে থাকি। আর সিজনের সময় হচ্ছে আমি যা উৎপাদন করতে পারি তাই বিক্রি হবে ইনশাআল্লাহ। ভাই একটু কাছে থেকে আসেন, আমরা একটু দেখি যে এই যে যে চারাগুলো আছে, সে আমি একটু তুলতে চাই। জি জি, ভাইয়া এখানে অনেকগুলো চারা দেখতে পাচ্ছি, তো এই যে চারা, একটা চারা আমি একটু তুলবো, প্রত্যেকটা চারাতেই শিকড়গুলো অনেক বেশি। জি জি, তো এগুলো একেবারে মাটিতে যখন রোপণ করা হচ্ছে, এটা কি দ্রুত শিকড় ছাড়ে? জি জি, এই শিকড়টা তো এখানে থেকে যে চারাটা উঠলো, এই চারাটা কিন্তু বুঝতে পারলাম যে আমি উঠছি। হ্যাঁ, আপনি একটা মাটির চারা যদি উঠেন দেখবেন যে শিকড় সব ছিঁড়ে যাবো। একটু আঘাতপ্রাপ্ত জি হয়। জি, একটু না, মোটামুটি সবগুলা শিকড়ে ছিঁড়ে যায়। আর আমরা যেটা উঠাইছি জড়িয়ে জড়িয়ে এখানে গেছে। এ কিন্তু বুঝতে পারেনি যে আমি উঠছি। বাহ, এটা আমরা যখন জমিতে কৃষক রোপণ করবে, রোদ থাকলেও দেখা যাবো যে এই চারাটা যে লাগানোর পর অন্য জায়গায় লাগানোর পরে যে আপনার হেলে যা কায়ত হয়ে যা, কিন্তু হবে এই না। কোকোপিটের চারাটা হেলে দুলে যাবে না। এবং এই কোকোপিটের চারাগুলো বা এই যে পলিশ শেডের নিচে যে চারাগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো শুনেছি যে পোকামাকড়ের আক্রমণ থেকে বা যে কোনো বৈরী আবহাওয়া থেকে তারা নিজেকে অন্য চারাগুলোর থেকে বেশি রক্ষা জি করতে জি, পারে। এখানে কোনো পোকামাকড় আক্রমণ নাই। খোলা জমিতেও তো আপনি এই চারাগুলো রোপণ করতে পারতেন, কেন এই পলিশ শেডের নিচে করলেন বলেন তো? আচ্ছা, পলি শেডের উপকারিতা হচ্ছে আমরা যে বৃষ্টি এবং রোদ সহনশীল রাখার জন্য, যেমন আমাদের এই যে উপরে পলি শেডের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে শেড নেট পলি নেটও দিয়েছেন, শেড নেট দিয়েছেন। এখানে কিন্তু আমরা 50% তাপমাত্রা কমে কমে যাচ্ছে। মানে এখন তো তাপমাত্রাটা বেশি, আবার যখন আমাদের তাপমাত্রা প্রয়োজন তখন আমরা এটা জোরে করে Just রাখি দিলে নেটটা সরিয়ে দেন। জি, জাস্ট খালি যে ওই দিক দিয়ে টান দিলে আমার এটা একই হয়ে যাবে। আর এখানে পোকামাকড় আক্রমণ নাই। আমাদের কিন্তু কোকোপিটে কিন্তু শোধন করা, বীজও শোধন করা, সেখানে পোকামাকড়ের কোনো আক্রমণ নাই।
আমরা এটা কোনো ছত্রাকের আক্রমণ করতে দিতেছি না, আমরা ছত্রাকনাশক ইউজ করতেছি, মাকড়নাশক ইউজ করতেছি। সুতরাং একটা সুস্থ সবল চারা, শিকড়যুক্ত চারা যখন কৃষক খেতে নিয়ে লাগা, দেখা যাচ্ছে যে তার চারাটা অনেক ভালো হয়। ভাইয়া, আমরা তো অনেকগুলো মরিচের চারার ভেরিয়েশন দেখলাম, অনেকগুলো জাত দেখলাম, তো এছাড়াও তো আপনার এই শেডের মধ্যেই পেঁপে আছে, বেগুন আছে, আমরা ওই দিকটা একটু দেখি। চল। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। তানভীর ভাই, আপনি তখন কথায় কথায় বলছিলেন যে পেঁপের চারা এবং বেগুনের চারাও আপনি রোপণ করেছেন। জি জি। তো এখানে কোথায় আছে আসলে আমি এই যে আমার ডান পাশে হচ্ছে পেঁপের চারা, আর এই হচ্ছে বাম পাশে হচ্ছে বেগুনের চারা। বেগুনের চারা। আমরা একজন চাচাকে দেখতে পাচ্ছি, উনি এখানে কি করছেন? জি, উনি আমার নিয়মিত কাস্টমার। আচ্ছা, এবং গাছকে আসছে উনি চারা নেওয়ার জন্য। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো যে আজকে আপনি এসেছেন কোন চারা নেওয়ার জন্য? আমি একটু চাচার কাছে যেতে চাই। আপনি কি বেগুনের চারা নেওয়ার জন্য আসছেন? বেগুনের চারা। আচ্ছা, তো এর আগে কি কি চারা নিয়েছেন ভাইয়ের কাছ থেকে? এর আগে বিভিন্ন শাকসবজির চারা এখান থেকে নিয়েছি, এবং কি চারাগুলো বিভিন্ন ভালো বাংলাদেশে হাই লেভেলের যে কোম্পানিগুলো আছে ওই শীটগুলো চারাগুলো ওনারা তৈরি করে। আপনি কি এই চারা লাগিয়ে উপকৃত হয়েছেন? ফলন ভালো পাইছেন? হ্যাঁ, ফলন ভালো। যে পলিশেডের চারা, এই জন্য এখানে ওই বিভিন্ন ভাইরাস বাহক যে সাদামাছি রোগমুক্ত এবং বিশেষ পরিচর্যায় এখানে এই চারাটা উৎপাদন করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি দেখেন চারাগুলো দেখেন। আচ্ছা, তানভীর ভাই, আপনার কাছ থেকে আমি একটু জানবো যে এখানে যে গাছগুলো একদম ছোট চারা গাছগুলো দেখছি, কি কি জাতের বেগুনের চারা আছে? আমাদের কাছে আছে পার্পল কিং কোবরা, এগুলো আলাদা। জি জি। তারপর আরো বিভিন্ন জাতের আছে, যেমন বিগ বস থাকে, তারপর হচ্ছে আপনার প্রীতম। এই বেগুনের আসলে সাইজটা কিরকম হয়? অনেক বেগুনগুলো থাকে লম্বা, আবার কোনোটা একটু গোলাকার থাকে, কোনোটাকে তাল বেগুন বলে অনেকে। এইটা কি ধরনের? আমাদের এটা হচ্ছে লম্বা পার্পল কিং, এটা হচ্ছে লম্বা, লম্বা শেপের। হ্যাঁ, এটা হচ্ছে লম্বা শেপের। আমরা যদি এই চারাটা দেখি, আমরা বেগুনের চারা একটু একটা আমি একটু তুলে দেখতে চাই যে এটার চারাটা আসলে শক্ত, একদম ছোট চারা হলো যথেষ্ট শক্ত। তো এটার কয়দিন বয়স আছে? এটা আপনার প্রায় 40 দিন বয়স। 40 দিন বয়স আছে। এখন কি একেবারে জমিতে নিয়ে লাগানোর জন্য রেডি? এই যে গেছে টুকরো এদিকে সব আরো ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। জি, বিক্রি। ভাইয়া, কত টাকা করে এক একটা চারা বিক্রি করেন আপনি? আমরা বেগুনের চারা রেট দিছি 2 টাকা। আচ্ছা, এই গাছগুলো লাগানোর কতদিনের মধ্যে ফলন আসে? পার্পল কিং বেগুনটা হচ্ছে আপনার প্রায় প্রতি গাছে 20 কেজি ফলন পাওয়া সম্ভব। একটা গাছে 20 কেজি? জি। ভাই, আপনি পেঁপের চারার কথা বলছিলেন। আচ্ছা। তো আমরা একটু চলেন পেঁপের চারাগুলো দেখি যে কি কি জাতের পেঁপের চারা আপনি এবার লাগিয়েছেন। আমরা গ্রিন লেডি, কিউট লেডি, সুইট বল সব ধরনের পেঁপের চারা, বাবু সব ধরনের পেঁপের চারা আমরা প্রস্তুত করে থাকি। তবে এই মুহূর্তে আমাদের কাছে গ্রিন লেডি জাতের সহ এবং আপনার ওই কিউট লেডি, তারপর হচ্ছে সুইট বল, এই তিনটা জাত এখন আমার কাছে আছে চারা। গ্রিন লেডি বা টপ লেডি বা সুইট বল, এগুলো সবই কি পেঁপের জাতের নাম? জি জি জি। আমি একটু একটা গাছ একটু তুলে দেখতে চাই। আচ্ছা, এটা আপনারা হচ্ছে আবার কাপের মধ্যে দিয়েছেন। পেঁপে গাছটা কি সাধারণত কাপের মধ্যেই চারাটা করে? জি, পেঁপের গাছটা আমরা সাধারণত কাপের মধ্যে দিই। কাপের মধ্যে করার কারণটা কি? এই যে এই কাপটার মধ্যে করছি, এর খাবারের প্রয়োজন একটু বেশি, কোকোপিটের প্রয়োজন বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে এই কাপটা আমরা কাপ সহ হারভেস্ট করি, মানে কাপটা বেঁধে। জি জি। কিভাবে কাপ সহ? এটা উদ্যোক্তার কাছে আমরা এই যে একটা পলি দিয়ে, একটা রাবার দিয়ে বেঁধে এটা আমরা হারভেস্ট করে থাকি। যেমন আপনাদের দেখাই, এই যে কাপ থেকে উদ্যোক্তা উঠাবো, দেখেন হাজার হাজার শিকড়, নতুন শিকড়। কতদিন চারার বয়সটা? এটা চারার বয়স আপনার প্রায় 75 দিন। আচ্ছা ভাইয়া, অনেক সময় আমরা শুনে থাকি যে এই যে পলি হাউসে বা পলি শেডের নার্সারিগুলোতে যেই অন্যান্য চারা থাকে তার থেকে পেঁপের চারার দামটা বেশি থাকে। পেঁপের চারার দামটা বেশি, এটার কারণটা কি? পেঁপের চারার দামটা বেশি হচ্ছে এর জার্মিনেশন কম থাকে, এবং পেঁপে বীজ হচ্ছে আপনার 4 থেকে 7 লাখ টাকা পর্যন্ত কেজি। আচ্ছা, দাম বেশি অনেক। জি, বীজের দাম অনেক বেশি, এবং কি আপনার এখানে পরিশ্রমটা বেশি। দিন যাইতে হয়, মানে 60 দিনের নিচে হারভেস্ট করা যায় না। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন 60 দিন, অনেক দিন ধরে রাখতে হচ্ছে। জি, অনেক দিন রাখতে হচ্ছে, জায়গা বেশি লাগতেছে, একটা কাপ কিনা লাগতেছে, মানে দেওয়ার জন্য মানে সব দিক দিয়ে এর খরচটা বেশি। তো আমরা এই মুহূর্তে কিন্তু আমরা পেঁপের চারাটা অফার দিছি আমাদের এগুলোতে। এটা আমরা প্রায় 40% ছাড় দিছি আমরা, মানে এমআরপি থেকে। ভাইয়া, এই যে জাতটা, এটার নাম হচ্ছে গ্রিন লেডি। গ্রিন লেডি।
প্রত্যেকটা গাছে আনুমানিক কত কেজি করে ফলন পাওয়া যাবে? 120 কেজি পর্যন্ত গিনলেডে ফল দেওয়া সম্ভব। 120 কেজি মোটামুটি বাজারে চাহিদা রয়েছে? জি, বাজারে চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। ভাইয়া, আমরা এই যে শেডের পলি শেডের জি, নিচে জি, দাঁড়িয়ে জি। আছি, এই পলি শেডটা কি আপনার নিজের অর্থায়নে করা, বা আপনার কত খরচ পড়েছে যদি একটু সমস্যা না হয় আমাদেরকে বলেন? না, এটা আমি আপনার একটা প্রকল্প থেকে, সরকারি একটা প্রকল্প থেকে পেয়েছি। ভাই, এতদিন ধরে নার্সারির সাথে আছেন, নার্সারির কাজের জন্য বা এই যে এত সুন্দর চারাগুলো আপনি যে উপহার দিচ্ছেন কৃষক ভাইদেরকে বা তারা নিয়ে উপকৃত হচ্ছে, কোনো সম্মাননা কি পেয়েছেন? জি, আমি সম্মাননা পেয়েছি এবং কি আমাকে কৃষি সনদও দিয়েছে। আমার নার্সারির যে একটা সনদ, আমার কৃষি সনদও দিয়েছে। এই যে সফলতার গল্প শোনালেন, তো নার্সারিতে আসা কিভাবে? আমি তো শুনেছিলাম যে আপনার আগে নাকি পোল্ট্রি ব্যবসা ছিল। জি, আমার ব্যবসাটা ছিল পোল্ট্রি সেক্টরে। আমি পোল্ট্রি দিয়ে শুরু করছি। অনেকদিন পোল্ট্রি করার পরে আমার বিভিন্ন ভিডিওতে দেখি যে চাষাবাদ, স্মার্ট চাষাবাদ, পরে স্মার্ট চাষাবাদটা ভাবতে গিয়ে আমি নিজে চাষাবাদ করি। চাষাবাদ করেছেন? জি, আমি সফল হওয়ার পরে মানে আমারটা দেখে উদ্বুদ্ধ হয়েছে 10 জন। হ্যাঁ। পরের বছর এবং পরে আপনার তাদেরকে কাজিনরাও তো আমরা অনেকেই এই আছেন। স্মার্ট পদ্ধতি চাষাবাদটা আমরা করাইছি। যখন তারা সফল হয়েছে তখন একটা চারা চাহিদা পড়লো যে এখানে তো চারা কেউ উৎপাদন করে না, আর হচ্ছে মাটির চারা এরা উৎপাদন লাগাবে না, কোকোপিটের চারা পায়, যেহেতু তারা সফল হয়েছে কোকোপিটের চারাই লাগবে। পরে আস্তে আস্তে আমি একটা ছোট সেট করি। ওই ছোটো সেটের মধ্যে আমরা পলি মানে বাংলা পলি দিয়ে আমরা একটা সেট করি। ওই সেটে থেকে আমরা চারা উৎপাদন করি, তারা নিচে নেওয়ার পরে সফল হচ্ছে। সফল হওয়ার পরে আবার এই কৃষি অফিস থেকে যখন আমাকে এটা দিল বৃহৎ আকারে, আমরা এই শুরু করে দিলাম বৃহৎ আকারে। কতটুকু জমি আছে এখানে? এটা পুরা পলি হাউসে আছে 10%। আচ্ছা, আমি একটা কথা শুনলাম যে আপনাকে আর আপনার শ্বশুরকে নাকি স্মার্ট কৃষক বলে ডাকা হতো। জি জি, এই উপাধি কিভাবে পেলেন বলেন তো, এই এটা স্মার্ট হচ্ছে কৃষি করে? আমার ওই যে শুরু থেকে যে আমি সফল হওয়ার পরে আমার শ্বশুরের ইচ্ছা ছিল যে আমি মরিচ লাগাবো। মরিচ অনেকবার লাগাইছে কিন্তু মরিচ বেচতে পারে নাই বা মরিচ দেখতে পারে নাই। পরে আমি স্মার্ট পদ্ধতিতে মরিচ করাইছি। এই স্মার্ট পদ্ধতিতে মরিচ করার পরে প্রচুর পরিমাণ সফল হয়েছে, মানে একটা গাছ মারা যায় নাই, সম্পূর্ণ ফল পাইছে। পরে সবাই বলছে যে জামাই শ্বশুর স্মার্ট কৃষি। বাহ, আপনার এখানে বর্তমানে কতজন কর্মী আছেন, কাজ করছেন কারা? আমার এখানে ধরেন আজকে 3 জন করতেছে, মানে হয়তোবা 5 জন, কতদিন 2 জন, কাজের উপর মানে নির্ভর করে। কাজের উপর নির্ভর। এই নার্সারি নিয়ে আর কি পরিকল্পনা আছে ভাইয়া? জি, আমাদের যেহেতু কৃষক সফল হচ্ছে, তারা চাহিদা আমাদেরকে দিতেছে যে আমাদের এত এত চারা লাগবে, তো আমরা বাইরে আরেকটা সেট করতেছি। এবং কি আমি চাই মানে একটা কৃষক যাতে হতাশ না হয়। আমরা একটা কৃষকের যদি আমরা দেখি যে তার কোনোভাবে প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা তাকে যেভাবে হোক সহযোগিতা করি। আচ্ছা, মানে চারা যদি কোনো সমস্যা হয় আমরা চারা দিয়ে তাকে সহযোগিতা করি যাতে টিকে থাকে আর কি। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এই টিএইচএল এগ্রোতে যাতে একটা কৃষক সমস্ত কিছু মানে কৃষির যাবতীয় উপকরণ এবং কি খেতে যে আমরা পরামর্শ ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ যাতে প্রত্যেকটা কৃষক সফল হয়, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তানভীর ভাই, দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা। জি ইনশাআল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, পুরো পর্ব দেখে একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়ে গেলেন যে পলি শেডের নিচে কেন নার্সারি করা যেতে পারে বা এটা কেন লাভজনক হয়ে উঠছে। কারণ হচ্ছে যে পলি শেডের নিচে যখন আপনি চারা গাছগুলো রোপণ করবেন, তখন সেই চারা গাছগুলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে থাকে। আর যে কারণেই সেই চারা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য চারা গাছের তুলনায় অনেক বেশি থাকে, খরচও কম হয়, কৃষকদের মধ্যে চাহিদা অনেক বেশি থাকে। এবং সে কারণেই আমাদের তানভীর ভাই মনোনিবেশ করেন যে তিনি পলি শেডের নিচে নার্সারিং করবেন এবং তিনি যথেষ্ট সফল, আপনারা দেখেই নিলেন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এ পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ারমল এক্সেস। সকলে ভালো থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি বা কৃষক ভাইয়ের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।